সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, চোখ রাখছেন চ্যানেল আইতে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টের সাথে আছি আমি সামন্তা ইসলাম। দর্শক, আজ 7ই মার্চ। 7ই মার্চে ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 7ই মার্চ সহ আরও 8টি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করা হয়েছিল। সেই জাতীয় দিবসগুলোর এখন বিএনপি সরকার আমলে কি হবে সেগুলো নিয়ে কথা বলবো, এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে প্রভাব বাংলাদেশের উপর পড়ছে, সেই তেল বা জ্বালানি সংকট এড়াতে কিন্তু সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। তবে আমরা আসলে বিভিন্ন তেলের পাম্পগুলোতে যে লাইন দেখতে পাচ্ছি মানুষের, সেগুলো আসলে আমাদেরকে কেমন ভোগান্তির দিকে নিয়ে যাচ্ছে সেই সব কিছু পর্যালোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশ। আমাদের সাথে আজ দুজন অতিথি আছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক, সামরিক ও রাজনীতি বিশ্লেষক, চেয়ারম্যান রাওয়া, স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, স্বাগত জানাচ্ছি আপনাকেও, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মাহবুব আজিজকে দিয়ে শুরু করতে চাই। 7ই মার্চ নিয়ে কথা বলছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের সময় 7ই মার্চ সহ 8টি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করা হয়েছিল। এখন আসলে কি হবে? এবং 7ই মার্চের কিন্তু অবদান আমরা অস্বীকার করতে পারি না আমাদের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে। 7ই মার্চ বাদ দেওয়াটা বা জাতীয় দিবস থেকে সরিয়ে ফেলাটা কতটুকু যৌক্তিক ছিল? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রেক্ষাপটে দায়িত্বে আসে, সেটা 24-এর অসামান্য যে গণ অভ্যুত্থান, এবং সেখানে একটা সরাসরি মানুষের প্রত্যয় ছিল, মানুষের চাহিদা ছিল, গণতন্ত্র বাক স্বাধীনতার পক্ষে তাদের আত্মাহুতি ছিল, এবং সেই জায়গা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার এবং দ্রুততম সময়ে নির্বাচনটি হবে, গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করবে, এটিই ছিল সাধারণ মানুষের চাওয়া। কারণ আমরা 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট যেই লক্ষ লক্ষ মানুষের মিছিল দেখেছি শাহবাগে, সেখানে মানুষের কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক গান, ছিল এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন। কার কি পোশাক, কে কি পরে আছেন, কোনো কিছুই কথা হয়নি। সেখানে সকলে মিলে ধর্ম, মত, বর্ণ, রাজনৈতিক দল সকলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিয়ে সেখানে বাংলাদেশের গণতন্ত্রের জন্যে মানুষ জড়ো হয়েছে এবং তাদের সিদ্ধান্ত জানিয়েছে। সেই কারণেই স্বৈরাচারী সরকারের পতন এবং একটি নতুন অধ্যায়ের সূচনা বাংলাদেশে। কিন্তু তারপর আমরা কি দেখলাম? 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ডানপন্থার বিকাশ, সাম্প্রদায়িক শক্তির প্রতি সরকারের এক ধরনের প্রশ্রয়, সরাসরি প্রশ্রয়। সরকারের মধ্যে কয়েকটি ভাগ ছিল। একটি অংশ হয়তোবা আমরা তো জানি না, এখন কিছু কিছু কথাবার্তা বেরিয়ে আসছে, রিজওয়ানা হাসান বলছেন, শাখওয়াত সাহেব বলছেন, অনেকেই অনেক কথা বলছেন, সম্ভবত আরও কথা আমরা জানতে পারবো। কিন্তু যা আমরা দেখেছি তা আসলে ডানপন্থার এক ধরনের বিকাশে তারা সহায়ক শক্তি। জাতীয় দিবস বাতিল করার সাথে ডানপন্থার সম্পর্ক কি? কারণ ডানপন্থা চায় না যে পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে টিকে থাকুক। কারণ পাকিস্তান একটা ইসলামপন্থী রাষ্ট্র, ভারত একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র। সেখান থেকে বাংলাদেশ যখন বেরিয়ে এলো 71 সালে যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেটার প্রধান নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার যে বক্তব্য, তার যে ভূমিকা, তাকে অস্বীকার করাটা খুব প্রয়োজন এই সাম্প্রদায়িক শক্তির। কারণ নইলে 32 নম্বর ভাঙা হবে কেন? 32 নম্বরের সাথে 24-এর গণ অভ্যুত্থানের কী বিরোধ? আমরা 24-এর গণ অভ্যুত্থানে এই নাহিদ ইসলামের কণ্ঠে শুনেছি বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্য চলবে না। এটা তার কণ্ঠের, তাদের কণ্ঠের স্লোগান, এবং সেটি এত তাড়াতাড়ি পাল্টে গেল কিভাবে? সেটি পাল্টে গেল ওই ডানপন্থার বিকাশের কারণে। ডানপন্থার যে উগ্রবাদী বিকাশ, তারা তো পাকিস্তানপন্থী রাজনীতির অনুসারী, এবং সেইখানে আপনি দেখুন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, মাজার ভাঙা হলো, 32 নম্বর ভাঙা হলো, ছায়ানট এবং উদীচিতে হামলা হলো, গণমাধ্যমে হামলা হলো। এই সমস্ত মুক্ত বুদ্ধির জায়গাগুলোতে আক্রমণের কারণ কি? এই সব একই রসুনের সাথে যুক্ত, এবং সেই কারণেই 7ই মার্চ তারা বাতিল করেছে। এই সমস্ত বাতিল করবার কোনো ম্যান্ডেট তাদের ছিল না। বিভিন্ন অধ্যাদেশ তারা জারি করেছে, যে অধ্যাদেশ এবার আমরা যে আসন্ন 12 তারিখে যেই সংসদ বসছে, তখনই আমরা বুঝতে পারবো যে কতখানি অসংসদীয় আচরণ হয়েছে এবং অসাংবিধানিক আচরণ হয়েছে। এবং সেই জায়গাগুলো নিশ্চয়ই যারা দায়িত্বে এসেছেন, বিজয়ী হয়ে এসেছেন, তারাই ইতিহাস যে বারবার রচনা করা যায় না, ইতিহাস যে খণ্ডিত করা যায় না, এই মতেই তো বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। আমরা অপেক্ষায় আছি 12 তারিখ থেকে কি হয় দেখবার জন্য। ধন্যবাদ আপনাকে। এম এ হকের কাছে শুনবো, আপনার কাছেও কি আসলে তাই মনে হয় যে ডানপন্থার উত্থান এবং ডানপন্থার সাথে আমাদের জাতীয় দিবসগুলো একটা বিরোধ সৃষ্টি করে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি
পবিত্র রমজান মাসের যে একটা পবিত্রতা, সংযম আমি পালন করব ইনশাআল্লাহ। শুধু রোজা রেখে লাভ নেই। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ দিন পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নয় শুধু। আজকে 17ই রমাদান, এই দিনে বদরের প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল। 313 জন মুসলমান এবং 1000-এর উপরে তাদের বিরোধীরা ছিলেন, এবং সেই যুদ্ধে, ওটা ছিল প্রথম যুদ্ধ, যে যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত তাহলে পৃথিবীতে হয়তো আজকে ইসলাম থাকতো না। এরকম একটা সিদ্ধান্ত মেকিং ওয়ার ছিল সেটা। এবং সেই যুদ্ধটা পৃথিবীর সারা দেশের মুসলমানরা, পৃথিবীর সব দেশের মুসলমানরা এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে এটা চর্চা করে, গভীরতা, এটা কোনো ফুলের মালা কিংবা কোনো বেদিতে দেওয়া নয়, এটা থেকে জ্ঞান আহরণ করা, আমাদের এটা উপলব্ধি করা গুরুত্বটাকে, এটা নিয়ে আমি সেই জন্যই সর্বপ্রথম আমি বদর দিবসের দিনটিকে আমি আমার মন থেকে সবার কাছে তুলে ধরলাম। এখন দ্বিতীয় আসলো 7ই মার্চ। দেখুন, এই 7ই মার্চের বক্তৃতার দিন আমি উপস্থিত ছিলাম সেখানে। আই ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস 2। আমার বাড়ি ঢাকা শহরের একেবারে সংলগ্ন। আমাদের বাড়িতে যে স্যার ছিলেন, সে স্যার আমাকে যখন নিয়ে আসলেন কালী মন্দির, এই যে জয় কালী মন্দিরের এখানে আছে না, এখানে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি স্যারকে বললাম, স্যার আমি তো শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। উনি স্যার আমাকে কাঁধে চড়িয়ে তারপর আমি সেই ভাষণ শুনেছি। সেই ভাষণের সর্বশেষ অংশটা ছিল জয় পাকিস্তান। এটা এখানে যারা উপস্থিত ছিলেন, এই 4-5টা বই যারা সেখানে উপস্থিত থেকে লিখেছেন, তারা খুব ছোটখাটো মানুষ নয়। আমি ওই তর্কে যাব না, আমি কিন্তু সংযমের কথা বলেছি। আমি আমার কথা সামান্তা, আমি বলছি, আমি জাস্ট উদ্ধৃতি দিলাম। আপনি সময় হলে সেই বইগুলো পড়ে দেখবেন। হুমায়ুন আহমেদ খুব স্বীকৃত একজন লেখক বাংলাদেশে। একই সাথে একে খন্দকার, যিনি মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তার বই আছে। আরও অসংখ্য বই আছে এবং অসংখ্য এখন অডিও ভিডিও পাওয়া যাচ্ছে, সেগুলো পাওয়া যাচ্ছে। আমি সেই দিকে যাব না। আমি এতটুকু বলতে চাই, শেখ মুজিবুর রহমান কিন্তু অবিসংবাদিত নেতা ছিলেন এবং তিনি 70-এর ইলেকশনে অংশগ্রহণ করে তিনি ক্ষমতায় যাওয়ার কথা ছিল এবং তিনি সেই জন্য প্রস্তুতও ছিলেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তাই নয় কি? এটি তো বাস্তবতা। উনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এবং এটা দর্শনীয় কিছু নয়। উনি তো ম্যান্ডেট পেয়েই প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, সেই বিতর্কে যাওয়ার দরকার নেই। বাট ওই ঐতিহাসিক অনুষ্ঠানটা, ঐতিহাসিক বক্তব্যটা একটা বিশাল উদ্বুদ্ধ করেছে আমাদের। ধরুন, আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু 7ই মার্চের ভাষণের প্রভাব তো আসলে আমাদের স্বাধীনতার উপর আছে। আমি তো স্বাধীনতা যুদ্ধের আমিও তো একটা অংশীদার। আমার বাড়ির, আমার গ্রামের, আমার এলাকার 99.99 না, হাজারের মধ্যে 999.99 লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা পরবর্তী প্রশ্নটিতে যাই। আমরা দেখেছি যে 19 জুলাই 2025 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, জাতীয় সমাবেশ। সেখানে কিন্তু আপনাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে 7ই মার্চের দলের প্রতিনিধি হিসেবে এখানে আসিনি। আপনি জামায়াত থেকে যেহেতু নির্বাচন করেছেন, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে প্রশ্ন উত্তরটি দিবেন। 7ই মার্চের ভাষণের সময়ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এত মানুষ হয়নি, টুইটুম্বর হয়ে ভরে ওঠেনি। এটি আসলে আপনার কাছে কেন কি মনে হয় যে কেন আসলে তিনি 7ই মার্চের ভাষণের সাথে তুলনা করেছেন? মুক্তিযুদ্ধের সাথে জামায়াতের সবসময় নিজেকে তুলনা দেওয়াটা কেন জরুরি? এটা দেখুন, এটা হলো আপনার পারসেপশনের ব্যাপার। পৃথিবীতে সব কিছু একভাবে বহমান থাকে না। এখন বর্তমানে যে পৃথিবীটা যেরকম দেখছেন, হয়তো কয়েক হাজার বছর আগে এরকম ছিল না। এখন মহাসমুদ্রের ভিতরেও তো দেশ বের হচ্ছে, অনেক কিছু বের হচ্ছে। এটাও তো বাস্তবতা। যদি আমি বলি 1947 সালের 14 আগস্ট যদি এই বাংলাদেশ নামক ভূখণ্ডটা আলাদা একটা রাষ্ট্র না হতো, পূর্ব পাকিস্তান না হতো, যেটা আদায় করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা, শের বাংলায় কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানও সেখানে ক্ষুদ্র নেতা ছিলেন সেই সময়। আমাদের দেশের তার খাজা নাজিমউদ্দিন, আরও অনেক নেতারা, বাঙালি নেতারাই তো সেই পাকিস্তান আন্দোলন করে যখন এই পাকিস্তান হলো, এটাকে আদৌ সেই সময় একটা দেশ হওয়ার কথা ছিল? সামান্তা, ইউ স্টাডি, গো এন্ড স্টাডি, আই স্টাডি অ্যান্ড আই সে ইট দ্যাট ওই সময়ে বাংলাদেশ নামক এই পূর্ব পাকিস্তান নামক ভূখণ্ড 55,126 বর্গমাইল ভূখণ্ড কিন্তু রাষ্ট্র হওয়ার মতো, স্বাধীন রাষ্ট্র হওয়ার মতো কোনো উপাদান আমাদের ছিল না। ছিল শুধু একটা ভূমি আর জনসংখ্যা।
আমাদের কি কোনো আর্মি ছিল, আমাদের কি পুলিশ ছিল, আমাদের নেভি কিন্তু ছিল? সেই জনসংখ্যা কিন্তু সেটি করে দেখিয়েছে। না না, শুধু জনসংখ্যা দিয়ে কোনো রাষ্ট্র হয় না, এটা আমাদের হয়েছে। তো পাকিস্তান যদি না হতো সামান্তা, আমার ছোট ভাই এখানে আছেন, যদি 1947 সালে পাকিস্তান না হতো, স্বাধীন না হতো, 71 সাল কেন, আরো 1000 বছর পরেও এই বাংলাদেশ নামক একটা রাষ্ট্র হতো কিনা, এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। যদি হতো তাহলে কাশ্মীর সবার আগে স্বাধীন হয়ে যেত। কাশ্মীর তো একটা ম্যান্ডেট আছে, জাতিসংঘের ম্যান্ডেটও ছিল, এবং পাকিস্তান আছে, চায়না আছে তাদের সাথে। আজ পর্যন্ত কিন্তু পাকিস্তান স্বাধীন হতে পারেনি। এবং ইন্ডিয়ার ভিতরে হায়দ্রাবাদ আরো বড় বড় যে প্রদেশগুলো ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ার পেটের ভিতর ঢুকে গেছে। এরকম অনেকগুলো প্রিন্সলি স্টেট দখল করে ফেলছে। সুতরাং আমার বাবাকে আমি স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আমার দাদাকেও স্বীকৃতি দিতে হবে। আমার দাদাকে কি আমি অস্বীকার করে ফেলবো? আমার বাবা অবশ্যই না। এম এ হক, আমি যেটি বলতে চাই, এই যে কেন জামায়াতে ইসলামী সব সময় মুক্তিযুদ্ধ তর্কে আনতেছেন কেন? এই জামাতের এখানে তর্কটা আপনি কিন্তু ইন্টেনশনালি আনছেন। আপনি আমাকে প্রশ্নই করতে দিচ্ছেন। আপনি এই প্রসঙ্গ তো নাই আজকে আপনার, এটার সাথে আপনি আমাকে প্রশ্ন করতে দিবেন না, সেজন্য বলেন কেন আমরা বারবার 1947 দিকে ফিরে যাই? আমরা তো 47 কে আপনি অস্বীকার যদি করি না। 1947 সালে ফিরে না যান, বারবার 71 দিকে ফিরে যাচ্ছেন কেন? 71 আমাদের স্বাধীনতার ভিত্তিটা রচিত হয়েছে 71 এ। 47 আমি যদি বলি স্বাধীনতার ভিত্তি রচিত হয়েছে 47 সালে 14 আগস্ট, তাহলে তো আমরা আরো আগে যেতে পারি। 1906 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছে, আমরা সবকিছুকে স্বীকৃতি দিই। সেটা আপনি কথায় কথায় যখন 36 জুলাইয়ের আন্দোলন হলো, রক্তের বিনিময়ে দেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো, তখন বারবার আপনারা 71-এ চলে যেতে চাচ্ছেন। 71-এর পরে কি হচ্ছে সেটা দেখেন না কেন? 71-এর পরে কি হয় নাই বাংলাদেশে? 71-এর স্বাধীনতার যুদ্ধ কি আমরা এক নেতা এক দেশের জন্য করেছিলাম? 71-এর স্বাধীনতার যুদ্ধ কি আমরা ইন্ডিয়ার কাছে দেশকে লিখে দেওয়ার জন্য করেছিলাম? 71-এর স্বাধীনতার যুদ্ধ কি আমরা দেশে হত্যাকাণ্ড করার জন্য জারি করেছিলাম? 71-এর স্বাধীনতার যুদ্ধ কি আমরা আর্মিকে শেষ করে দিয়ে রক্ষী বাহিনী করার জন্য করেছিলাম? 71-এর স্বাধীনতার যুদ্ধ কি আমরা দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য করেছিলাম? 71-এর স্বাধীনতার যুদ্ধকে হিন্দুদের বাড়ি দখল করার জন্য আমরা করেছিলাম? 71-এর স্বাধীনতার যুদ্ধকে দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য করেছিলাম? 71-এর স্বাধীনতার যুদ্ধ কি ব্যাংক ডাকাতির জন্য করেছিলাম? 71-এর স্বাধীনতার যুদ্ধ আপনার কাছে আবারও আসবো, আমরা পুরো জাতিকে একটা অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়ার জন্য করেছিলাম। এইজন্যই তো আসলে 24-এর উত্থান আবার ঘটেছে। আমরা শুনি আমরা মাহবুব আজিজের কাছে। দেখুন, আমি আসলে কোনো ট্রিগার করার চেষ্টা করছিলাম না কাউকে, কিন্তু আপনার কাছে আসলে কি মনে হয় জামায়াতে ইসলামী বা সেই মানসিকতার কাউকে যখন আমরা 71 নিয়ে প্রশ্ন করি, তখনই সেখানে একটি তর্কের সৃষ্টি হয়ে যায়? মানে কেন? না দেখুন, এখানে তো আসলে মানসিকতা চেয়ে তো বড় কথা যে একটা যা বাস্তবতা, যে 1947 তো অবশ্যই একটি বাস্তবতা, এবং সেই সময়ে জামায়াতের ভূমিকা কী ছিল? জামায়াত ইসলামী কি পাকিস্তান চেয়েছিল? তারা তো মওদুদিবাদের রাজনীতি করে, এবং মওদুদিবাদের সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, সেখানে বলা আছে যে গণতন্ত্র হচ্ছে এক ধরনের তাগুদি আইন, এই গণতান্ত্রিক পথে যাওয়া যাবে না। এবং সেই কথা বলেই কিন্তু জামায়াতে ইসলামী সেখানে রাজনীতি শুরু করে। তারা পাকিস্তানের জন্মের বিরোধিতা করে, তারা 71-এ বাংলাদেশের জন্মের বিরোধিতা করে। গত 54 বছরে বাংলাদেশের যত প্রগতিশীল আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনের বিরোধিতা জামায়াতে ইসলামী করেছে। এবং আপনি দেখুন যে 24-এর যে গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, কারণটা কি? দ্বিতীয় স্বাধীনতা কেন বলতে হবে? তার আগে কি গণ অভ্যুত্থান হয়নি? 90-তে হয়নি? 69-এ গণ অভ্যুত্থান হয়নি? 52-তে ভাষা আন্দোলন হয়নি? 24-এ গণ অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা বলে রিসেট বাটনে কেন চাপ দিতে হচ্ছে? রিসেট বাটনে চাপ দিয়ে সমস্ত আমাদের যা প্রগতিশীলতা, যেইখান থেকে, যেই চিন্তা থেকে বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকে আলাদা, তারা বলছে ভারতের দাসত্ব করছিল বাংলাদেশ, তাহলে আমরা কি পাকিস্তানের দাসত্ব করব, নাকি আমরা নিজস্ব ভিত্তির ওপর দাঁড়াবো? সেই জায়গাটিতে পৌঁছতে কারা বাধা দিয়েছিল? কারা 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ছিল? যেই 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কেন করতে হলো? কারণ এই ভুক্ত বুদ্ধির মানুষগুলো থাকলে তো দেশ দাঁড়িয়ে যাবে। আমরা কিন্তু জামায়াতের অনেকের কাছে শুনেছি যে বুদ্ধিজীবী হত্যার সাথে ভারত জড়িত ছিল। হ্যাঁ, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে ভারত জড়িত ছিল। গোলাম আজম সাহেব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আমরা এও শুনতে পারবো জামায়াতের কাছে জাতির পিতা গোলাম আজম সাহেব। তাতে আমাদের কোনো সমস্যা নেই, যে যার মতো দাবি করবেন, কিন্তু দিনের বেলায় সূর্য উঠলে সূর্য ওঠে, রাতের বেলা সূর্য ওঠে না, এটা তো আর ভাঙা যাবে না। ঠিক একইভাবে 7ই মার্চে যে বক্তব্য ছিল, যদি সেটা জয় পাকিস্তান বলেও থাকে, এটা অতি সামান্য একটা ব্যাপার, কারণ তখনও পাকিস্তান এক্সিস্ট করে। কাজে জয় পাকিস্তান বললে সেইখানে আর যা ছিল, যে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এগুলো তো মিথ্যা হয়ে যাচ্ছে না।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই যে অমর অমর বাক্য, এগুলো কি নষ্ট হয়ে যায় জয় পাকিস্তান বললে? কাজে ওই বাক্যগুলো আজও যখন, আজকে আপনি দেখবেন ফেসবুক ভেসে যাচ্ছে গণমাধ্যমে এই ভাষণে, এখন তো তেল দেওয়ার জন্য কেউ ভাষণ করছে না। যখন আওয়ামী লীগ আমলে জোর করে খাওয়ানো চেষ্টা ছিল যে এগুলো মানতেই হবে, এই জোর করাটাই সবচেয়ে অপরাজনীতি। আপনাকে জোর করবার দরকার নাই, ইতিহাস নিয়ে জোর করার কিছু নাই। ভাই যেমন বললেন যে হ্যাঁ 47 একটা সত্য, অবশ্যই এটা সত্য। পাকিস্তান না হলে কি হতো? এখন যদি আমি বলি আমার বাবা মার বিয়ে না হলে আমি তো হতাম না, এই সমস্ত এগুলো তো কোনো যুক্তিই না। যা হওয়ার হয়ে গেছে, এখন তো আমরা পিছনে যেতে পারবো না। শুধু আমরা বলতে পারি তখন ভূমিকা কার কি ছিল। জামায়াতে ইসলামী পাকিস্তানের তৈরির ক্ষেত্রে তারা বিরোধিতা করেছে, তারা বলেছে এই তাগুতি আইন হবে না, মানুষ কখনো সার্বভৌম হতে পারে না, তাহলে আল্লাহর সার্বভৌমত্ব প্রশ্নের মুখে চলে যায়। এই হচ্ছে জামাত ইসলামের রাজনীতি। তারা এখন যখন মানবাধিকার প্রেমী হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে, যখন তারা মানবাধিকার প্রেমীদের সাথে আলোচনা করে, তখন তারা বলে আমরা শরিয়া আইন আর স্থাপন করব না, জারি করব না। কিন্তু যখন তারা আল জাজিরার সাথে সাক্ষাৎকার দেয়, তখন তারা বলে আমরা ধাপে ধাপে শরিয়া আইন জারি করব। কারণ এটা এই তাগুতি আইন এক ধরনের মাদকের মতো, এটা একবারে জারি করা যাবে না। আপনি দেখুন এই যে প্রক্রিয়াগুলো, অর্থাৎ তারা যে আল্লাহর শাসন কায়েম করুন, সৎ লোকের শাসন চায়, এই বাক্যের মধ্যেই তারা আছে। আজকে যেই নির্বাচন হলো এই 12ই ফেব্রুয়ারি, তখন বাংলাদেশ কিন্তু মুখোমুখি দুই প্রান্তে দাঁড়িয়ে, একদিকে আপনার মুক্তিযুদ্ধের আদর্শ, জামায়াত যদি আল্লাহর আরেকদিকে শাসন চায় তাহলে সাম্প্রদায়িক সমস্যা কি? সেটি মেনে নিয়ে যদি জনগণ তাদেরকে ভোট দিয়ে দেবে, এবং দিয়েছে তো ভোট। অবশ্যই, কিন্তু সমস্যাটা হচ্ছে এক একবার এক এক কথা বলা। আপনি যখন যুক্তরাষ্ট্রের সাথে কথা বলবেন, মানবাধিকার প্রেমীদের সাথে কথা বলবেন, তখন আপনি বলবেন যে আমরা প্রচলিত গণতান্ত্রিক শাসন চাই। আবার আপনি যখন আল জাজিরায় কথা বলবেন, আপনি তখন বলবেন শরিয়া শাসন চাই। অর্থাৎ মুনাফিকি। যেমন তারা 47-এ পাকিস্তানের জন্মের বিরোধিতা করেছে, যেমন তারা 71-এ জন্মের বিরোধিতা করেছে, 86 সালের নির্বাচনে সব কিছু ঠিক হওয়ার পরে তারা হঠাৎ করে আওয়ামী লীগের সাথে মিলে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সব সময় মুনাফেকের সাথে। আপনি দেখুন যে এখন এনসিপিকে সাথে নিয়েছে কেন? কারণ এনসিপির সাথে থাকলে তাদের 71-এর বিতর্কিত ভূমিকা ফিল্টার্ড হয়ে যায়। আপনি এই যে যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে দায়িত্বে ছিল, তারা এই যে বিকাশ, ধর্মীয় রাজনীতির বিকাশের জন্য তারা চেষ্টা করেনি। তারা যখন 32 নম্বর ভাঙে, বুলডোজারকে পকেটে নিয়ে যাওয়া যায়, এই বুলডোজারকে 3বারে ভাঙার চেষ্টা হলো, সরকার কেন নিষ্ক্রিয় থাকলো? কেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙা হলো সরকার নিষ্ক্রিয় থাকলো? আপনার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে এলো প্রতিরোধ যুদ্ধ। মুক্তিযুদ্ধ প্রতিরোধ যুদ্ধ হলো কবে থেকে? পাকিস্তানি বাহিনীর ভাসুরের নাম নেওয়া যাবে না, বলা হচ্ছে হানাদার বাহিনী। তো এই জিনিসগুলো, এই উল্টো যাত্রা কিন্তু আমরা 80 দশকেও দেখেছিলাম। অর্থাৎ যখন আপনার মুক্তিযুদ্ধের প্রশ্নগুলো আসে, তখন বলা হয় চেতনা বিক্রি করার কথা, যে আপনারা তো চেতনা বিক্রি করেন, তাহলে আমরা কি রক্কাটার রাজনীতি বিক্রি করব? আমরা কি সাম্প্রদায়িক রাজনীতি বিক্রি করব? জি, আমরা সেই আলাপে আবার আসবো। এম এ হক, আগের সব কথা বাদ, আমরা 47-কে পেছনে ফেললাম, 71-কে পেছনে ফেললাম, এখন জামায়াতে ইসলামের অবস্থানটা কি আমাদের দেশ সম্পর্কে? Your subject was something different. Your subject said, you said, বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশ। Once he was talking against a particular party, are we discussing a particular party in this, to the point, you also partition to that. No. আমি আপনাকে, I was saying, you had been stopping me. এখানে কি একটা দলকে, যখন যে প্রশ্ন উত্থান হবে এম এ হক, আমার তো সেটাই করতে হবে। নিশ্চয়ই না। মুক্তিযুদ্ধে কি উনি অংশগ্রহণ করেছেন? যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা মুক্তিযোদ্ধা কমান্ডার, তারা বলছেন যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করার মতো কোনো পাকিস্তানিও ছিল না, রাজাকার আল বদর ঢাকা শহরে ছিল না, তারা হত্যা করতে পারে না। বাংলাদেশকে বুদ্ধিহীন করার জন্য ইন্ডিয়া যেহেতু চিরদিনের জন্য বাংলাদেশকে লিখে নিয়েছিল যাতে বাংলাদেশের বুদ্ধিজীবীরা না থাকে, সেই জন্য তারা হত্যা করেছে। সেই প্রসঙ্গ প্রাসঙ্গিকভাবে আপনি কি বলছেন আমাদের পরবর্তী প্রজন্মটা রোজার মাস, আমি বলেছি সংযমের কথা, সামান্তা ইন্টেনশনালি ইউ আর ব্রিংিং জামাত এগেইন এন্ড এগেইন, যে আমরা যদি, আমি কিন্তু সংযম দেখাচ্ছি, আপনি আমার কথাটা একটু শুনুন। আমরা যদি দুটি পক্ষ থেকে সব সময় দুই ধরনের ইতিহাস শুনতে থাকি, সেটা কি আসে যায়? জামাত কি বললো এখানে? জামাতের উনি মুখপাত্র, আমি মুখপাত্র, উনি জামাতের উপদেষ্টা। ওকে, আমরা অন্য বিষয়ে যাই। ঠিক আছে, যখন এই আলোচনাটা করবেন, জামাতের একজন আনবেন এবং আওয়ামী লীগের একজন আনবেন, বিএনপির একজন আনবেন। আপনি why you are intentionally bringing জামাত here? জামাত is a party, যদি জামাতকে রিপ্রেজেন্ট করেন না, যদি বাংলাদেশের জনগণ তাদেরকে নির্বাচিত করে, তাহলে আপনার আমার অসুবিধা কোথায়? বাংলাদেশের মানুষের, যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনার আমার অসুবিধা কোথায়? আপনি আমাকে বলেন, আপনি জামাতকে রিপ্রেজেন্ট করেন না কিনা? আপনি আমাকে কি পরিচয় দিয়েছিলেন এখানে?
আপনি তো আমি জামায়াত নিরাপত্তা থেকে বিশ্লেষক। নির্বাচন আপনি করেছেন। আর ইউ ডিসকাসিং জামাত অন দিস অন No, টুডে? আমি আপনার সাবজেক্ট ছিল বিশ্ব আমি পরিস্থিতি বাংলাদেশ নিয়ে আলোচনা করছি এবং বাংলাদেশের মধ্যে তো সবকিছুই আসে। না না, এগুলো আসছে না, ও, আচ্ছা। অপ্রাসঙ্গিক ব্যাপারে আনছেন। ওকে, ঠিক আছে, আমরা যুদ্ধ নিয়ে কথা বলি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটেছে, সেখানে ভারত কিন্তু 30 দিনের একটি সাময়িক ছাড় পেয়েছে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে, এবং একটি গুঞ্জন ছড়েছে যে বাংলাদেশও আসলে এখন ভারত থেকে তেল আমদানি করতে পারে বা কিনতে পারে, কারণ যেহেতু আমাদের যে তেলের সংকট তৈরি হয়েছে, বিশাল লাইন। এখন আমরা কি করব, কোন দিকে যাচ্ছি? কোন দিকে? বাংলাদেশের যেখানে সুবিধা হবে, দেশের জনগণের জন্য যে সেখানে সুবিধা হবে, দেশের স্বার্থে যেখানে যেতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে নয়, দেশের স্বাধীনতা লিখে দেয় স্বাধীনতা যুদ্ধ করিনি আমরা। হ্যাঁ, আমরা 25 বছর চুক্তি কিংবা 7 দফা সাইন করে কিন্তু দেশ স্বাধীন করিনি। আমাদের দেশের সেনাবাহিনীর নেতৃত্বে, জেনারেল আতাউল গনি উসমানীর নেতৃত্বে, সর্বাধারণের নেতৃত্বে, সেনাবাহিনীর নেতৃত্বে আপামর জনসাধারণ যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। কোনো বাটপার চোর সেখানে অংশগ্রহণ করেনি। যারা দেশদ্রোহী তারা করেনি, তারা ইন্ডিয়াতে গিয়ে বসেছিল, যারা চোর বাটপার তারা। আর এই তথাকথিত প্রগতিশীলতার নামে আমরা দেশটাকে আবার অন্ধকারের দিকে সেই বর্বর যুগে, কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেকগুলো বাণিজ্যিক চুক্তি করেছি। এই যে জ্বালানি তেলের কথা বলছেন, জ্বালানি তেল আমরা যেখানে পাবো, কম দামে পাবো, সেখান থেকে আমরা আনবো। দেশের স্বার্থ যেখানে সংরক্ষিত হবে, যেখানে একটা ক্রাইসিস মোমেন্ট ইন বাংলাদেশ, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে ইরান এবং ইসরায়েল আর আমেরিকার যুদ্ধের কারণে, সেই যুদ্ধের কারণে তেল শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর ক্রাইসিস শুরু হয়ে গেছে। সেখানে বাংলাদেশের একটা পরিকল্পনা থাকবে, পরিকল্পনা মন্ত্রী আছেন, বাংলাদেশের মন্ত্রীরা আছেন, নতুন নির্বাচিত সরকার আছে, তারা সুন্দর পরিকল্পনা নিবেন কিভাবে এই জ্বালানি তেলের সমস্যার সমাধান করা যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সামান্তা, সেটা হলো আমাদের জাতিগতভাবে ডিসিপ্লিনের সমস্যা আছে। আমরা অত্যন্ত উগ্র অনেক সময় হয়ে যায়। সেটা কিরকম উগ্র? আমরা নিজের স্বার্থের ক্ষেত্রে, নিজের আদর্শের ক্ষেত্রে আমরা উগ্র হয়ে যাই। আমরা মধ্যপন্থা অবলম্বন করতে জানি না। আজকে জ্বালানি তেলের থাকবে না, এই কারণে কি মজুদদাররা তেল কিনে ড্রামে ড্রামে গিয়ে নিয়ে লুকিয়ে রাখবে? তাই তো হচ্ছে, ড্রামে ড্রামে ভরে তারা তেল কিনে নিয়ে যাচ্ছে, লুকিয়ে রাখছে, এবং একটা কৃত্রিম সংকট সৃষ্টি করারও চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক গাড়ি লাইন ধরে, কি প্রত্যেক দিন কি এরকম লাইন হতো এর আগে? এখন হচ্ছে কেন? স্বাভাবিকভাবে হলেই হলো যে আপনি 2 লিটার কিংবা 2000 টাকার কিংবা 1000 টাকার তেল বেশি নিতে পারবেন না। যে এর সমাধান একটি নিয়ম কিন্তু করে দিয়েছে ইতিমধ্যে। এখন কারণ হলো মানুষ অতি বেশি সচেতন, আমারটাই চাই, আমার গাড়ি চলবে, অন্য গাড়ি না চলবে। জি, 10 লিটারের বেশি নিতে পারবেন এবং বাইক 2 লিটারের বেশি নিতে পারবেন না করে দিয়েছে। আমরা করলে আস্তে আস্তে এই সমস্যা, আর কোনোদিন পৃথিবীতে কোনো সমস্যা চিরস্থায়ী হয় না। সমস্যা হয়, সমস্যার সমাধানও হয়, সমাধানই আমরা আশা করি। এই কারণে আজকে যদি ইরান যুদ্ধ, ইরান ইসরায়েল, এই প্রসঙ্গে কিন্তু একটা প্রশ্ন আপনি করলেন না, বৈশ্বিক ব্যাপার নিয়ে আমি আসতাম, আপনি তো আসতে আপনি তো ওইখানেই সময় নষ্ট করে দিলেন জামাত নিয়ে। আপনি তো ইরান ইরাক যুদ্ধ, ইরান ইসরায়েল। আচ্ছা, আমরা এম এ আজিজের কাছে শুনি। বাণিজ্যিক চুক্তির পরও মাহবুব আজিজের কাছে শুনি, দুঃখিত। বাণিজ্যিক চুক্তির পরেও ভারতকে তেল কিনতে ছাড় দিল, বাংলাদেশও তো চুক্তি করেছিল, বাংলাদেশ তাহলে ছাড় পেল না কেন? আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসবো, কারণ আমরা তো আসলে একটি আলোচনায় এসেছি এবং যিনি সঞ্চালক সে তার মতো করেই আসলে, এবং আমাদের আসলে এই আলোচনাটা, আমি একটু বলি হক ভাই, আমাদের আলোচনাটা তো সাম্প্রতিক বিষয় নিয়ে হয় এবং খুব সম্পূরক প্রশ্ন থাকে। আচ্ছা, এই জায়গায় তর্ক না করে আমি আমার কথাটা আমি বলি। আমার সময়টা আমাকে একটু কথা বলতে দেন। আমাদের কোনো স্ক্রিপ্ট নেই এবং আগে থেকে প্ল্যান করা নেই, আমরা তো আমাকে একটু বলতে দেন। আমি বলছি তো বিষয়টা নিয়ে, যে যখন একটা প্রসঙ্গে উঠে যায় তখন অবশ্যই কথা বলতে হবে, এবং আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কেউই কথা বলতে আসি না, বিশ্লেষক হিসেবে আসি, যার যার জায়গা থেকে আমাদের অভিজ্ঞতা এবং অবশ্যই ঘৃণা ছড়ানোর জন্য আসি না। যেই ঘৃণাটা ছড়ানো হচ্ছে আমি তার আপত্তি জানাই। 14ই ডিসেম্বর ইন্ডিয়ান লোকেরা এখানে, আমার কথাটা আমাকে শেষ করতে দেন, আমি আপনার সঙ্গে কথা বলিনি। এখানে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদের স্ত্রী কন্যা পুত্রের গ্রন্থ এখনো আছে, তারা এখনো জীবিত। এখনো জীবিত থাকার পরেও যখন আমরা বলছি যে ভারতীয়রা এখানে এসে খুন করেছে, আপনি চিন্তা করেন উগ্রবাদ কাকে বলে। আমাদের চোখের সামনে 15ই আগস্টে শেখ রাসেল 8 বছরের একটা বাচ্চা ছেলে সহ 22 জন নিহত হয়। এটা ফ্যাসিজম, এটা ফ্যাসিজমের অংশ ছিল। সেইগুলো ইতিহাস ভেঙে দিতে হবে, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস ভেঙে দিতে হবে। জামায়াতে ইসলামী বলবে যে গোলাম আজম জাতির পিতা, সেইগুলো আমাদেরকে মানতে হবে। এবং এইগুলো হলো কখন? যখন মব সন্ত্রাস দেখা দিল এই 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে ও শোষণে। এই 18 মাসে আমরা দেখলাম যে উগ্রবাদ কিভাবে ছড়ালো, কিভাবে
কিভাবে আমাদের চোখের সামনে ইতিহাস ভুলণ্ঠিত হলো। আমরা যে অসাম্প্রদায়িক গান শুনেছিলাম 24-এর গণঅভ্যুত্থানের আন্দোলনে, গান সব একদম আপনার তালাবন্দি করে রাখা হলো। আপনি এখন কোথাও গান দেখবেন না, কনসার্ট বন্ধ হয়ে গেছে একের পর এক, সঙ্গীত বন্ধ হয়ে গেছে, আপনার সমস্ত শিল্পকলায় আপনি পুলিশ বন্দুক নিয়ে বসে আছে। এই পরিস্থিতি তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমাদের কি দুর্ভাগ্য যে জাতি যে 71-এর বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, এই জাতি আমরা নিজের মাথা উঁচু করে দাঁড়িয়ে একটা সারা পৃথিবীর সামনে আমরা নিজেদের মুখ উজ্জ্বল করে এই পর্যন্ত আসতে পেরেছি। যেই পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র, আজকে আমরা তার চেয়ে মাথাপিছু আয় ডাবল করে ফেলেছি। তো এই সব কিছুই একদম অর্থহীন। এবং এই ভারতের অঙ্গরাজ্য বলা হচ্ছে, ভারতের অঙ্গরাজ্য করতে হতো যদি, তাহলে এই 54 বছর আমরা কি করে টিকলাম? আমাদের এই সময়ে নানান প্রত্যেকটা সরকার এসেছে, সাধ্য মতো যে যার মতো করে চেষ্টা করেছে। আমরা ওআইসিতে অংশগ্রহণ করেছি, আমরা সার্কে অংশগ্রহণ করেছি, আমরা আমাদের বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর সময়ে আমরা ওআইসিতে যুক্ত হয়েছি ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে। আমরা জিয়াউর রহমানের সময়, বেগম খালেদা জিয়ার প্রথম শাসন আমলে আমরা রীতিমতো ভারতের চোখে চোখ রেখে আমরা নানান বিষয় নিয়ে কথা বলেছি। আমরা পরবর্তীতে নানান সময়, অনেক সময় আমরা বিভিন্ন বড় বড় প্রকল্প হাতে নিয়েছি। এবং যেই দুঃশাসনের কবলে আমরা পড়েছিলাম, আমিডামির নির্বাচন, রাতের বেলা নির্বাচন এবং একাকী নির্বাচন, তার বিপরীতে দাঁড়িয়ে মানুষ রায় দিয়ে দিয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করলাম। এই জায়গাতে এই স্বাধীনতার বিতর্কগুলো আসে কেন? এই জায়গাতে এই যা আমরা কোনোদিন শুনি নাই, আমরা শৈশব যা শুনি নাই, আমার পিতা শুনে নাই, তার পিতা শুনে নাই। আমাদের প্রত্যেকের একটা পরিবার আছে, আমাদেরকে বলা হয় তোমাদের তো তখন বয়স ছিল না, তাহলে তো আমাদের ধর্মও মানা যায় না, কারণ তখন আমরা কেউ দেখি নাই আমাদের কোনো নবী রসুল। আমরা নবী রসুল মানি কেন? কারণ আমাদের পরম্পরা, আমাদের পারিবারিক ঐতিহ্য, দেশীয় ঐতিহ্য আমাদের মানতে হয়। আমরা যে ইতিহাস বই পড়েছি, আমরা যা দেখেছি, আমরা যা শুনেছি, এখনো যারা জীবিত তাদের কাছ থেকে আমরা ইতিহাস দেখেছি। এবং আমরা এই কোন ঘরে 71-এর ছাপ পড়ে নাই? কোন ঘর বলতে পারবে 71-এ ছিল, তারা শরণার্থী হয় নাই, অথবা ক্ষতবিক্ষত হয় নাই, নিহত হয় নাই? এবং সেখানে নেতা কে ছিল? একটা নেতা লাগে। যে কাশ্মীরের কথা বলা হলো, যে হায়দ্রাবাদের কথা বলা হলো, তারা স্বাধীন হয় নাই কারণ একজন বঙ্গবন্ধু নাই তাদের। কাজে এই বঙ্গবন্ধুর বক্তব্যের কথা, বঙ্গবন্ধুর ভূমিকার কথা আজ 7ই মার্চ আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জাতির পক্ষ থেকে স্মরণ করি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে হ্যাঁ, এই যুদ্ধটা অত্যন্ত অমানবিক, অনৈতিক, এবং ইসরায়েল এবং আমেরিকা যা করছে, আপনি দেখুন যে উপমহাদেশের যারা মুসলিম উম্মার কথা বলে, তারাও কিন্তু আমেরিকার স্বার্থ দেখছে। কারণটা কি? তারা বলছে যে তাদের দেশে আমেরিকা যে সামরিক ঘাঁটিগুলো করেছে, সেখানে কিন্তু ইরান হামলা করেছে। তারা কিন্তু কোনোভাবেই বেসামরিক কাউকে হামলা করেনি। তারপরেও সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের পক্ষে নানান রকম ওকালতি করছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা 71-এ যেরকম রাজাকারদেরকে দেখেছি পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে, আমাদের দেশ থেকে দেওয়া বিবৃতিতেও কিন্তু ইরানের দেওয়া হয়েছে 1 তারিখে একটা বিবৃতি, 2 তারিখে একটা বিবৃতি। 1 তারিখের বিবৃতিটা একেবারেই নতজানু ছিল। আমরা যেমন ইন্ডিয়ান দালালি দেখেছি একটা সরকারের, এখন আবার অনেকটা যুক্তরাষ্ট্রপ্রীতি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যাশা করব নতুন সরকার খুব শিগগিরই এই ব্যাপারগুলো আরও পরিষ্কার করবেন। আমরা এক দেশের দালালি বাদ দিয়ে আরেক দেশের দালালি করতে পারি না, যেমন পাকিস্তানের পারি না, তেমন যুক্তরাষ্ট্রের পারি না। যুক্তরাষ্ট্রের নামটি পর্যন্ত নেওয়া হয়নি ডিউটি প্রেস রিলিজে। প্রথমবার তো যুদ্ধ যে হচ্ছে সেটা স্বীকারই করা হয়নি। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নিহত হয়েছে, আমরা সহানুভূতি জানাই ইরানের প্রেসিডেন্ট, এবং বাংলাদেশিদের নিরাপত্তার জন্য উদ্বেগ জানানো হয়েছে। অবশ্যই বাংলাদেশে এটি আসলে কেন? আমাদের শ্রমশক্তি টিকিয়ে রাখার জন্য। শুধু তাই নয়, এটা তো বৈশ্বিক রাজনীতির একটা অংশ। এখানে তো রাজনীতির যে ভূ রাজনীতি, আপনি দেখুন যে যুক্তরাষ্ট্র এখন একক শক্তির একটা দেশ হয়ে যায়। এই 71 সালের প্রসঙ্গ আবারও আসে, তখনও কিন্তু সপ্তম নৌযান পাঠিয়ে দিয়েছিল আমেরিকা। কাজেই আপনি দেখবেন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই সাধারণ মানুষদের উপরে কিন্তু অত্যাচার। আমাদের অবস্থানটা এখন একটু কনফ্লিক্ট করছে না নিজের সাথে নিজে? ইসরায়েল থেকে কিন্তু বাংলাদেশ অনেক সরঞ্জাম নিয়েছিল, সেগুলো কিন্তু এখনো ব্যবহার করছে, কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে না। আবার ইরানের বিপক্ষে বিবৃতি দিয়েছে। মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটা মাত্র 15 দিনের একটি সরকারের কাছে এখনই স্পষ্ট প্রত্যাশা করা কঠিন। কারণ তার আগের 18 মাসের যে লণ্ডভণ্ড রাজনীতি, যে লণ্ড
ভণ্ড কূটনীতিক আচার, আপনি দেখুন প্রতিবেশী দেশের সঙ্গে ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এমন কি তারা এক একজন বিরাট দেশপ্রেমিক যে তারা বারবার বলছিল ভারত বিদ্বেষী, ভারতীয় বিরোধিতা তারা করবে। তো ভারতীয় বিরোধিতা করে তারা কি অর্জনটা করেছে? সুতা আমদানি 140% বাড়িয়ে দিয়েছে। এই যে সামনে কোরবানির ঈদ আসবে, আপনি দেখবেন যে হরে দরে গরু চলে আসতেছে। অর্থাৎ তারা যে খালি মুখে মুখে এটা করেছে, এটা তার একটা প্রমাণ। যে চুক্তিগুলো আমাদের সামনে আসেনি ওগুলোর মধ্যে কি আছে, এর জন্য কি হতে পারে আসলে, কি ফেস আমাদের করতে পারে? পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়েছেন যে এটা উদ্বিগ্ন হবার কিছু নাই, এটা বাংলাদেশের স্বার্থই দেখা হয়েছে এবং প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হয়েছে। যদিও জামাতে ইসলামী বলেছে আমাদের সাথে আলোচনা করা হয়নি। কাজেই আমরা কিন্তু এখনো জানি না যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের চুক্তি করেছেন এবং সেই চুক্তির ভিতরে আসলে কি আছে, সামনে আমরা বুঝতে পারবো। জি, এম এ হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে শিবিরের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে, যেখানে 12 জন সাংবাদিক আহত হয়েছে। লেট মি টেল ইউ, আমার প্রশ্নটা আপনি আমাকে করতে দিচ্ছেন না। একজন এভাবে আপনার অনুষ্ঠানে আপনি একজন রেখেন, আপনি আমার প্রশ্নটা যদি না, প্রশ্নটা কি আপনি শুনেছেন? এখন আপনি তো আমাকে সংযম রাখতে দিচ্ছেন না। আমি আপনাকে প্রশ্ন করতে চেয়েছি যে ছাত্রলীগ যে সাহস করেনি তা প্রকাশ্যে ছাত্র শিবির করেছে, বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব। এর মাধ্যমে কি ছাত্র দল আসলে ছাত্রলীগকে দায় মুক্তি দিয়েছে কিনা, বিএনপির হাত ধরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা, এই প্রশ্নটি আমি আপনাকে করতে চাইছি। মাই ডিয়ার, you are not supposed to ask me this question. You have not called me for that. আমি আপনাকে কি জন্য ডেকেছি তাহলে? Don't try to be better Christian than the Pope. Don't try to be better Christian than Pope. আমি আপনাকে কি প্রশ্ন করব, আপনি আমাকে একটু বলুন। যদি অন্য কেউ মুক্তিযুদ্ধ দেখেনি, যারা মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতা নেই, তারা যদি বড় বড় কথা বলে এবং একটা দলের মুখপাত্র হয়ে যদি এখানে আমি বলি পাকিস্তানের সাথে সম্পর্ক, অমুকের সম্পর্ক, এগুলো কি অবান্তর কথা নয়? আপনি সেগুলোকে প্রাধান্য দিয়ে কন্টিনিউয়াসলি সময় দিয়ে যাচ্ছেন। আপনি এসে হঠাৎ করে ওই প্রসঙ্গ ছেড়ে আপনি যে প্রসঙ্গ আলাপ করবেন সেই প্রসঙ্গ ছেড়ে আপনি ইন্টেনশনালি ইউ আর ডেভিয়েটিং ইয়োরসেলফ টু আমি কি আপনার কাছে জানতে চাইতে পারি না যে আপনাকে বলেন কি জিজ্ঞেস করতে? আমি আপনার কাছে, হ্যাঁ আপনি আমাকে বলুন তাহলে আমি আপনাকে কি প্রশ্ন করব। আপনি যে সাবজেক্ট ছিল বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশ, বিশ্ব পরিস্থিতি নিয়ে তো কোনো আলাপই করলেন না। আমি তাহলে তেল ছাড়া আপনার সাথে কোনো বিষয়ে কথা বলতে পারবো না। যুদ্ধ নিয়ে কিছু কথা বলছেন আমার সাথে? বাংলাদেশ মানে কি? আপনি বাংলাদেশ কোন একটা ছাত্রলীগ আর ছাত্র দলের একটা ক্ষুদ্র একটা ব্যাপার, ছাত্র শিবির, এগুলো তো আলোচনারই বিষয় না। আবার সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর সেই জন্য কি আপনি আমাকে পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে বলছিলেন যে এই সাবজেক্টের উপর আলোচনা করব? আপনি তো আমাদের আয়োজন সম্পর্কে নিশ্চয়ই জানেন এমএ হক। আমি কি ওই ব্যাপারে বিশেষজ্ঞ সামান্তা? আমি আপনাকে কি প্রশ্ন করব আপনি বলুন। আপনি প্রশ্ন আপনি সাবজেক্টের উপরে করেন। আপনি তো ইন্টেনশনালি পরিস্থিতিটাকে নষ্ট করার জন্য প্রশ্ন করছেন। আমার কি লাভ তাতে? অবশ্যই লাভ আছে। আপনার আদর্শ আপনি পোষণ করেন, সেজন্য লাভ হতে পারে। আমার আদর্শ তো আপনি জানেন না। আপনি এই যে আপনার কথাবার্তা প্রমাণ হয়ে যায়। আপনি আমাকে এভাবে অ্যাকিউজ করতে পারেন? আপনার তো আমি এই সময়টা তুমি কথা বলতে পারলেন না। দর্শক শ্রোতা দেখছে এখন মুশকিলটা হচ্ছে কি এটা দর্শকদেরকে জানাতে উনি এই সময় কথা না বলে বকাবকি করছেন। আমাকে কথা বলার আমার সাবজেক্টে সুযোগ দিলেন। আমি আপনাকে 3-4টা প্রশ্ন করেছি, আপনার সবগুলো প্রশ্নতে অবজেকশন আছে। জি না, আপনার সব পজিশনের অবজেকশন আমার ছিল না। আপনি এখন অনাকাঙ্ক্ষিতভাবে ছাত্র শিবির, আমি এটা বুঝতে পারছি না যে আওয়ামী লীগের হাত ধরে বিএনপি রাজনীতিতে ফিরবে কিনা, সেটা কিভাবে জামায়াতকে অ্যাটাক করা প্রশ্ন হয়? কোনটা? আমি আপনাকে প্রশ্ন করেছি আওয়ামী লীগ কি বিএনপির হাত ধরে রাজনীতিতে ফিরবে কিনা, এরকম একটা আভাস আমরা দেখতে পাচ্ছি কিনা, সেটা কি কোনোভাবে জামায়াত করেন? আপনি তো শিবির আরিয়ার কথা বলছেন। আপনি তো আমাকে প্রশ্ন করতে দেননি। আচ্ছা বলেন, এবার বলেন। আমি আপনাকে বলেছি যে ছাত্রলীগ যে সাহস করেনি তার ছাত্র শিবির করেছে, এটি বলেছেন ছাত্র দল সভাপতি। ছাত্র দল সভাপতি এখানে কি বোঝাতে চেয়েছেন? তার মানে কি তারা আওয়ামী লীগকে দায় মুক্তি দিচ্ছেন? কারণ ছাত্রলীগ তো অনেক এরকম কাণ্ড ঘটিয়েছে, বিভিন্ন ভার্সিটিতে ঘটিয়েছে তো গত 17 বছরে, আমরা কিন্তু সেগুলো নজির দেখেছি। আমি আপনার কাছে সেটাই জানতে চেয়েছি। দেখুন, কারো হাত ধরে কেউ আসে না। হ্যাঁ, আসতে হয় যখন কেউ অসহায় থাকে, হাঁটতে জানে না, ছোট্ট শিশু, তাকে হাত ধরে হাঁটা শিখাতে হয়। জি, এখানে যে সমস্ত দলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, আওয়ামী লীগকে কি আপনি মুছে দিতে পারবেন হঠাৎ করে? আওয়ামী লীগকে কারো হাত ধরে বাংলাদেশে আসতে হবে না। আসলে হ্যাঁ, যদি বলি বর্তমান সরকার চেষ্টা করছে তাদেরকে আনার জন্য। আবার এটাও ঠিক, আমার সহ আলোচক খুব তীব্র জামাত বিরোধিতা দেখালেন আমাকে। ওনাকে যদি আমি প্রশ্ন করি যে এই আওয়ামী লীগে যাদেরকে আপনি যদি খ্রিস্টান বলেন, আর কাউ যদি পোপ হয় সেটা হাসিনা পোপ, ঠিক আছে না? সেই আওয়ামী লীগ কিন্তু জামাতকে ডান পাশে বসিয়ে মতিউর রহমান নিজামী
এবং গোলাম আজমের কাছে প্রতিনিধি পাঠিয়ে মন্ত্রিত্ব দিবে দিবে একসাথে আন্দোলন করেছে না? সেই ছবি আছে না? দেখেন নাই? আপনি হয়তো দেখেন নাই, এখন দেখেন, আর্কাইভ খুঁজে দেখেন, একসাথে হাসিনা, নিজামী আর তাদের নেতারা যারা একসাথে বসে মিটিং করছে এবং বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে তো। তখন কিন্তু তার রাজাকার আলবদর ছিল না, গন্ধ ছিল না। আবার বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমার কথা নয়, অধ্যাপক শহীদুজ্জামানের কথা, যিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত আছেন, যে জামাতের সহযোগিতা নিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং বিএনপির দীর্ঘ সময় ধরে জিয়াউর রহমান তো বাংলাদেশের এমন এক মুক্তিযোদ্ধা, তিনি কিংবদন্তি, স্বাধীনতার ঘোষক, এবং উই রিভল্ট বলেছেন, তার নেতৃত্বে যুদ্ধ হয়েছে। উনি জামাতের সেই জামাতপন্থী সকলকে ওনার মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন, দেননি। ওনার মন্ত্রিসভায় তো অধিকাংশ সদস্যই ছিল তথাকথিত রাজাকার আলবদর। আবার একইভাবে ওনারা তো মন্ত্রিত্ব গ্রহণ করেছেন বিএনপির